আমরা এমনভাবে দিলাম এই সম্পর্কটা এই দায়িত্বটা কিছু দিয়ে আবার আমরা খুব সারা তাই না হাত দেন ধরেন ম্যাডাম লাইটটা লাগে এইটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এই দায়িত্বটা আমরা এমনভাবে দিলাম এই সম্পর্কটা এই দায়িত্বটা কিছু দিয়ে আবার আমরা খুব সারা তাই না হাত দেন ধরেন ম্যাডাম লাইটটা লাগে সময়ের মধ্যে যদি সম্পর্ক করতে নাও পারে পরবর্তী যারা আসবে আমাদেরও সেটা দায় থাকবে কারণ এই জুলাই অভ্যুত্থানটা হয়েছে এটা শুধু যে প্রথমে ছাত্র পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন ছিল পরবর্তীতে সেটা পশ্চিমবঙ্গের ছাত্র একটু সাইড করে তোমরা সবাই একটু ছবি দেখো মাইকটা রেখে সুন্দর ছবি গল্পটা শুনতে আমি গল্প করেন একটু গল্প করেন এখন আমার যে বক্তব্য বাবা হিসেবে আজকে আমাদের আদালতে আসছি আমি আমার নিজ গ্রামে যেখানে আমার জন্মভূমি যেখানে আমার গ্রাম মানে ওনার গ্রাম আজকে ফায়াজ আমাদের এই ফায়াজকে কিন্তু আগে কখনো চিনতাম না আমি জানতাম না আজকে ফায়াজ বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে এখন এই গণতান্ত্রিক আন্দোলন যেখানে পৃথিবীর যে জায়গায় হয় সেই গণতান্ত্রিক আন্দোলনের যে অগ্নিস্ফুলিঙ্গ আমি ৭১-এর মুক্তিযুদ্ধ অর্জন ধ্বংস করেছি শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা আমার সেই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে শেখ হাসিনা আমার এই মুক্তিযুদ্ধের অর্জনকে ধ্বংস করেছিলাম মুক্তিযুদ্ধের পারিবারিক অর্জন বলে চালিয়ে দিয়ে আমরা সেই সমস্ত কিছুকে যখন আমরা সেই মুহূর্তে আমাদের এই ফাইয়াজরা এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের সেই হারানো সেই গৌরব ৭১-এর সেই মুক্তিযুদ্ধকে তারা কলঙ্কিত করেছে সেই গণঅভ্যুত্থান করেছে মুক্ত করেছে এটা নিছকই একটা আমাদের সামাজিক শুরু থেকে শুরু আচ্ছা আমি বলবো আগে না বলবো আগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা সেকেন্ড আমাদের রিহার্সাল দিলাম আমার দিকে তাকিয়ে বলবেন আচ্ছা ঠিক আছে ভাই হাতে ধরে দ্রুত হ্যাঁ আপনি থাকেন ভাই ওই আবার এসেছে সন্তোষ না করে মানে আপনার মনের যে অবস্থাটা একজন শহীদ গণতান্ত্রিক আন্দোলনে একজন শহীদ যার একটা সুন্দর ক্যারিয়ার হতে পারতো একটা ভালো জীবন হতে পারতো সে শহীদ হয়ে গেছে তো এটা জানার পর কেমন মনে হলো তাকে দেখতে আসা উচিত ধন্যবাদ আপনাকে আমি আজকে এই কথাটি এইভাবেই বলবো ১৯৭১-এ আমি যখন মুক্তিযুদ্ধে যাই আমি কিন্তু মুক্তিযুদ্ধে গিয়েছি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই যুদ্ধের পরে আমি ফিরে আসবো কিনা সেটা কিন্তু আমি মনে করে কখনো চাই নাই আমি যুদ্ধে শহীদ হব মারা যাব সেটাই আমার মনের মধ্যে ছিল কিন্তু আমি ফিরে এসেছি আমি আমার বাবাকে ফিরে এসে দেখেছি আমার বাড়ির আঙিনায় বাড়ির বাইরে ঠিক একইভাবে আজকে আমারই গ্রামের মানুষ এই ফাইয়াজের বাবা উনি আমাদেরই মানুষ উনি আমাদেরই ভাই আমাদেরই প্রতিবেশী আমাদের অপরাধ বোধ আমাদের মনের মধ্যে কাজ করেছে আমরা আরো অনেক আগেই তার খোঁজখবর নেওয়া দরকার ছিল যেটা আমরা হয়তো নানা কারণে পারি নাই কিন্তু আজকে আমি মনে করি এই ফাইয়াজকে যদি আমরা ভুলে যাই তার বাবাকে যদি তার পিতার এই দানের সম্মানটুকু তারা দিতে না পারি আমি মনে করি ভবিষ্যতে কোনো মানুষই এইভাবে সমাজের জন্য দেশের জন্য জীবন দেবে না কারণ আমি ৭১-এর মুক্তিযুদ্ধের পরে আমার সেই অর্জনকে
ধ্বংস করেছে শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের প্রত্যেকটি অর্জনকে তার পারিবারিক অর্জন হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে, মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। সেই কলঙ্কিত যুদ্ধের কালিমা লেপন করেছে ফাইরাজরা, আবু সাইদ মুগ্ধরা। তাই আবু সাইদ মুগ্ধদেরকে আমরা যদি মনে না রাখি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার বেশি দায়িত্ব আমি মনে করি, যেহেতু আমাদের সেই অর্জনকে কেউ কলঙ্কিত করতে পেরেছে, শেখ হাসিনা কলঙ্কিত করতে পেরেছে, আমার মনে এখনো ভয় হয়, শঙ্কা হয় আবু সাইদ মুগ্ধ এই ফায়েজদের অর্জনকেও আবার কেউ না কেউ কলঙ্কিত করবে, কেউ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে। যারা ৭১-এর অর্জনকে ভিন্ন খাতে আজকে প্রবাহিত করতে চায়, তাদের ৭১-এর কর্মকাণ্ডকে আড়াল করতে চায়, আজকে ফায়েজদের অর্জনকেও ভিন্নভাবে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। মানুষের ইচ্ছার বিরুদ্ধে যারা আজকে কাজ করতে চায়, তারাই এই ৭১-এর চেতনা, এই ২৪-এর চেতনাকে ভিন্নভাবে দেখতে চায়। আমি মনে করি ৭১-এর অর্জন জাতীয় স্বাধীনতা, আমাদের পতাকা, আমাদের ভূখণ্ডের স্বাধীনতা, আর এই স্বাধীন দেশের মানুষের স্বাধীনতা, কথা বলার অধিকার, ভোটের অধিকার, ন্যায় বিচারের অধিকার, এগুলির জন্য আমরা দীর্ঘদিন ১৫-১৬ বছর জাতীয়তাবাদী দল আন্দোলন করেছে। তারা জিয়ার নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে, সেই নেতৃত্বের আন্দোলনের চূড়ান্ত পরিণতি হচ্ছে এই জুলাই আগস্টের বিপ্লবের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সেই আন্দোলন একটি চূড়ান্ত রূপ পেয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু এই পতনের মুখ্য ভূমিকা ছাত্র জনতার সাথে আজকে এই ফায়াজরাই মুখ্য ভূমিকায় ছিল বলে তাদেরকে আমরা আমাদের জায়গায় রাখতে চাই, আমাদের হৃদয়ে রাখতে চাই, আমাদের সম্মানের জায়গায় রাখতে চাই। সেই জন্য আজকে তার বাড়িতে আসা, তার পিতা যেন মনে করে যে আমার ফায়াজ না থাকলেও লক্ষ ফায়াজ আমার আছে। এই ফায়াজরা আমার মনের যে অবস্থা, আমার পরিবারের যে অবস্থা, আমার স্ত্রীর যে মানসিক যন্ত্রণা, তার থেকে যেন তারা একটু স্বস্তি পায়, শান্তি পায়, তারা যেন সম্মান বোধ করে। আমার ছেলের জীবন দিয়েছে, সেই জীবন দান বৃথা যায় নাই। যেই কারণে, যে উদ্দেশ্যে জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন সমাজ, একটি গণতান্ত্রিক নির্বাচন, একটি নির্বাচিত সরকার দ্বারাই দেশ পরিচালিত হবে, সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা ফায়াজের রক্তদানকে আমরা মনে করি অবশ্যই আমরা মনে রাখবো এবং তাকে সম্মানের জায়গায় আমরা রাখবো। এবং আজকে সেই জন্যই আমার প্রতিবেশী বলে নয়, আমি একটি গণতান্ত্রিক আন্দোলনের যোদ্ধার পিতা হিসেবে আমরা তাকেও আমাদের সম্মানের জায়গায় রাখবো। আমরা যতটুকু পারি তাকে সব সময় আমাদের সাথে, আমাদের সামনে আমরা রাখবো। এই জন্যই আছে তার বাড়িতে আসা, তাকে সম্মান দেওয়ার জন্য, আর কিছু। আচ্ছা, আমরা জানলাম যে আপনি সম্মান জানাতে এসেছেন, সমবেদনা জানাতে এসেছেন। তো আগামীতে যে ফায়াজ যে মারা গেছেন, তো ওনার যে বিচার, তিনি তো একটা বিচার পেতে পারেন তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য, তার জীবনটা হানি হয়ে গেছে। তো এই কারণে আপনি আপনার এলাকার গার্জিয়ান হিসেবে, রাজনৈতিক গার্জিয়ান হিসেবে মানে কিভাবে আপনি কাজ করবেন বা কিভাবে আপনি অবদান রাখতে চান? আমি মনে করি এই পরিবারের পাশে কিভাবে থাকতে চান? আমি মনে করি এই বিচার যে উনি চাচ্ছে, এই বিচারটা ওনার চাওয়াটা, এটাই আমার কাছে লজ্জার মনে হয়। এই বাংলাদেশে বিচারের একটা সংস্কৃতি আছে। আজকে আপনার খেয়াল করুন, সাগর রুনি হত্যা মামলা। আরে ভাই, সাগর রুনি হত্যা মামলা এত বছর কেন লাগবে? এর মধ্যে লুকায়িত কি আছে, কি কারণে, কার কারণে এটা এতদিন ধরে তদন্ত রিপোর্ট হচ্ছে না? এটা বিচারহীনতার একটা চরম একটা বহিঃপ্রকাশ। এটা আমি মনে করি ফায়াজদের এই হত্যার বিচার, দ্রুত বিচার আইনে এটা ৯০ দিনের মধ্যে নয়, এটা ৪০ দিনের মধ্যে, ৩০ দিনের মধ্যে হওয়া উচিত। এটা তো কোনো সাক্ষী দরকার নেই যে এই পুলিশ অফিসাররা একদম পাখির মতো গুলি করছে, তাদের আগ্নেয়াস্ত্র দিয়ে, সেগুলির সব ভিডিও ফুটেজ দেখেই তো, এটাই তো সাক্ষী। এর চেয়ে আর বড় কোনো সাক্ষীর দরকার আছে? তো সুতরাং এই বিচারহীনতা আমরা একটা পরিবর্তন ঘটাতে চাই। আমি অবিলম্বে আমি মনে করি এই ফায়াজদের, মুগ্ধদের, আবু সাইদদের হত্যাকারীদের বিচার আগামী ২-১ মাসের মধ্যেই হওয়া উচিত। এটার জন্য লম্বা সময় নিলে আমরা মনে করবো যে এইটাকেও আবার একটা দীর্ঘসূত্রিতার মধ্যে যাবে। এই বিচার কখনোই হবে না। এই হত্যাকারীরা আবারও পার পেয়ে যাবে। এখনো যাত্রাবাড়িতে যাদেরকে হত্যা করা হয়েছে, যেইভাবে টেনে হিসড়ে এদেরকে থানায় নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, সব ভিডিও আছে। সেই অফিসাররা এখনো অনেকে গ্রেপ্তার হয় না। কেন গ্রেপ্তার হবে না তারা? কি কারণে হবে না? সুতরাং আমি মনে করি এই জুলাই বিপ্লবের যারা এই বিপ্লবের শহীদ হয়েছে, যারা এই আমাদের আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আমাদের রাষ্ট্রের প্রথম দায়িত্ব এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত
সমস্ত কিছুর আগে এদের বিচার করা, এই বিচার করে আগামী দিনে এই ধরনের দুষ্কর্ম যারা করে তাদেরকে একটা মেসেজ দেওয়া যে যারা এই ধরনের কাজ করবে, জনগণের উপরে অত্যাচার নির্যাতন করবে, অন্যায়ভাবে আইন প্রয়োগ করার চেষ্টা করবে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদেরকে ফাঁসির কাস্টে যেতে হবে। এইটা আজকে প্রমাণ করা দরকার। ক্ষুদিরাম জীবন দিয়েছে স্বাধীনতার জন্য। ক্ষুদিরামের জীবনদান তো বৃথা যায় না, তার জীবনদান থেকে উৎসাহিত হবে অনেক মানুষ। অনেকেই সেদিন সেই পথে হেঁটেছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের জন্য। আজকে মুগ্ধ সাহিত্যের যদি হত্যাকারীদের বিচার না হয়, ভবিষ্যতে কেউ তো এরকম জীবন দিতে আর যাবে না। কারণ তারা যদি বুঝে যে না, অত্যাচারীরাই ঠিক, আমরা ঠিক না, আমরা জীবন দিলাম, আমাদের জীবনদান, রক্তদান, আমাদের সমস্ত স্বপ্ন আমরা পরিত্যাগ করলাম, বিনিময়ে কিছু দেশও পেল না, আমার পরিবারও পেল না, আমিও পেলাম না, এটা তো হতে পারে না। এই সমস্ত জিনিসকে সম্মান দেওয়ার জন্য আমি মনে করি অবিলম্বে এই হত্যাকারীদের বিচার, দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। এইটাই আমি চাই, এটাই আমার বক্তব্য। কারণ আমি ৭১-এর মুক্তিযুদ্ধের যোদ্ধা হিসাবে আজকে আমি গর্বিত। আবার এই জুলাই বিপ্লবের আরেকজন বিপ্লবী যোদ্ধার বাদিতে আমি আসছি। ৭১-এর মুক্তিযুদ্ধ, আজকে এই ২৪-এর অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণ যুবক, ছাত্র যুবক, তারা জীবন দিয়েছে। তারা, আমরা সবাই মিলে এই সুন্দর একটা বাংলাদেশ চাই। আমার ৭১-এর মুক্তিযুদ্ধকে যেইভাবে কলঙ্কিত করা হয়েছে, সেই কলঙ্ক লেপন করেছে এই জুলাই বিপ্লবের সংগ্রামী ছাত্র যুবক ভাই বোনেরা। তাদের সবাই কাছে আমি কৃতজ্ঞ। আমরা জাতি হিসাবে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা বোধ থেকেই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই এবং তাদের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে তার অবিলম্বে একটি সুষ্ঠু বিচার আমরা চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার একটু আপনার ওর কিছু বললে আমি বুঝতে পারি যে আমার কতটা রাগ বা আমি কতটা টেনশন অনুভব করতেছি। হয়তো আপনার দুঃখটা আমরা বুঝতে পারতেছি না, কিন্তু আমি অনুভব করতে পারতেছি যে একজন মানে চলাফেরা করা একটা সদস্য, বাড়ির সদস্য, একটা স্বজন সন্তান চলে গেলে কেমন কষ্ট হয়। তো এবার প্রথমে তাকে ছাড়া, সে আসার পর নিশ্চয়ই আপনাদের প্রত্যেকটা ঈদ আনন্দময় ছিল। তো এই ঈদটা কেমন যাচ্ছে আপনাদের, এবং তার সাথে এই দুঃখ কষ্টের যে জায়গা, এই জায়গা থেকে আপনার চাওয়া কি আছে? আপনার সন্তান হারিয়ে গেছে। আসলে ফায়াজকে ছাড়া আমাদের এবারের প্রথম রমজানের প্রতিটা সেহরি, প্রতিটি ইফতার, প্রতিটা মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, কষ্টকর। প্রতিটা মুহূর্তেই তো ফায়াজ। কি করে আমরা আমাদের জলজন্ত ছেলেটাকে বাদ দিয়ে আমাদের ফ্যামিলির কথা আমরা চিন্তা করতে পারি? আমাদের ফ্যামিলি ওকে ছাড়া অপূর্ণ। এটা আমাদের এই কষ্ট সারাটা জীবন আমাদের বয়ে বেড়াতে হবে। যেমন আমি গতকালকে যখন নামাজে গেলাম, ঈদের জামাত পড়তে গেলাম, আমি নামাজের সময়, মোনাজাতের সময় সর্বক্ষণ আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। বারবারই মনে হচ্ছিল যে আজকে ফায়াজ আমার সাথে নামাজে থাকে, আমার একমাত্র ছেলে। ওকে ছাড়া আমাকে আজকে প্রথম ঈদের জামাতে শরীক হতে হলো। এটা আমার জন্য, আমার বুক ফেটে যাচ্ছিল কান্নায়। এটা তো আসলে কতটুকু একজন পিতার কাছে কতটুকু কষ্টে, এটা আপনাদেরকে আমি ভাষায় বোঝাতে পারবো না। সর্বোপরি তারপরেও উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালা ওকে পছন্দ করে নিয়ে গেছে। কিন্তু আমাদের এই কষ্ট কিছুটা হলেও লাঘব হবে যদি আমরা এর বিচার প্রক্রিয়াটা দেখে নিতে পারি। আজকে প্রায় 9 মাস হতে চলল তার ইনসিডেন্টের পার হইল। এখন পর্যন্ত বিচারের আমরা কোনো আশানুরূপ রেজাল্ট দেখতে পাচ্ছি না। তো একটু আগে আমার এলাকার বড় ভাই কাজী মনিরুজ্জামান মনির ভাই যেটা বললেন যে আগামী 30 দিন বা 40 দিনে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। অ্যাকচুয়ালি সম্ভব। আমরা মোটামুটি সবাই জানি যে জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই। তো কেন এটা এত বিলম্বিত হচ্ছে? কাদের স্বার্থে, কাদেরকে রক্ষা করার জন্য? আমি আপনাদের মাধ্যমে আজকে আমি আবারও আহ্বান জানাবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে, অনতিবিলম্বে ফায়াজ সহ যারা এই জুলাই বিপ্লবে যাদের উপরে ম্যাসাকার চালিয়েছিল, প্রত্যেকটা শহীদের হত্যার বিচার যেন খুব দ্রুত সত্যতম সময়ে সম্পন্ন করা। আর কিছু আপনার বলার আছে কিনা? আর আমার ছেলে, আপনারা সবাই জানেন যে সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিজ্ঞান বিভাগে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। সে
সায়েন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিল, তার স্বপ্ন ছিল যে নাসায় যে গবেষণা করবে, উচ্চশিক্ষা। এই তো সে এবার এইচএসসি ক্যান্ডিডেট ছিল, এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়ে সে ইউকেতে গিয়ে পড়াশোনা করবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এসে দেশের জন্য কিছু করবে এবং বরাবরই নাসায় যেয়ে গবেষণা করবে, এইরকম তার চিন্তা ছিল। দেখেন, নাসা থেকে তাদের কলেজে কয়েকদিন আগে একটা ইনভিটেশন এসেছে, সেখানে ওরা কলেজ থেকে 4 জন যাবে ইনভিটেশনে, ওখানে তারা আমন্ত্রিত। তো সে যে আমার ছেলে যেহেতু ভাইস প্রেসিডেন্ট ছিল, সে থাকতো একদম সবার প্রথম, আজকে সে নেই। এগুলো আমাদের জন্য আসলে আরো মানে ট্র্যাজেডি আমি বলবো। আর ও খুব শান্তশিষ্ট স্বভাবের ছিল, ভালো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। তারপরে এই জুলাই আন্দোলনে সে কিন্তু ঘরে বসে থাকতে পারে নাই। সে যখন, আমরা তো আর অতটা খেয়াল করিনি, সে ফেসবুকে বা এখন সোশ্যাল মিডিয়ার যুগে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকতো। ওর বন্ধুদেরকে যখন এভাবে বা ওর বড় ভাইদের যখন এইভাবে টর্চারিং করা শুরু হয়েছে, সে কিন্তু তার কলেজের বন্ধুদেরকে একত্রে জড়ো করে প্রায় 1000 স্টুডেন্ট তার কলেজ থেকে সে নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছিল। তো দেখেন, অথচ সেই ধানমন্ডির 27 নম্বরে বাচ্চাদের উপরে কিভাবে সেই ফেস্টিভালিরা নির্বিচারে পাখির মতো করে চালালো। তাদের একটু হাত কাঁপলো না যে এরকম নিষ্পাপ নিরীহ